আকাশবাণী মৈত্রী। অতিথি কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গৌতম মিত্র। আজ তিনি অতিথি। তার সঙ্গে কথা বলেছেন ড মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় শেষ পর্ব। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অতিথি অনুষ্ঠানে। আমাদের অতিথি গৌতম মিত্র। জীবনানন্দ দাশ আমাদের সবার অতি প্রিয় কবি। তার জীবনের খুঁটিনাটি খুঁজে বের করছেন যিনি, আমাদের সামনে আনছেন যিনি, সেই অনুসন্ধানকারী, সেই ইতিহাসকার গৌতম মিত্র। আমরা আগের একটা পর্বে তার কাজের সঙ্গে কিছুটা পরিচিত হয়েছি এবং সেই সূত্রে জেনেছি জীবনানন্দ দাশের জীবনের অনেক না জানা কাহিনী। আজকে জানবো আর একটু। আমরা গৌতমবাবুকে স্বাগত জানাই। নমস্কার। আমরা দেখেছি জীবনানন্দ দাশ তার যে খ্যাতি, সে খ্যাতির জায়গাটায় পৌঁছেছেন আরেকজন মানুষের হাত ধরে, তার সমসাময়িক বুদ্ধদেব বসু। ঠিক, বুদ্ধদেব বসু তাকে নিয়ে বলতে গেলে তো আমাদের আরও অনেকগুলো পর্ব লেগে যাবে, কিন্তু আমরা যেটা বলতে চাইব, বুদ্ধদেব বসু, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী প্রতিভা বসু, তার কন্যাদের কথাও আসতে পারে, এবং জীবনানন্দ দাশের সঙ্গে তাদের সম্পর্ক। শুরু করতে চাই এইভাবে, এই যে যোগাযোগটা, ঢাকা থেকে বুদ্ধদেব বসুর এখানে চলে আসা, জীবনানন্দ দাশের আর ওদিকে যাওয়ার দরকার পড়ল না, এদিকেই তিনি থাকলেন, এখানেই গেলেন তার ওই বাড়িতে, দক্ষিণ কলকাতার বাড়িতে। কেমন ছিল পরিবেশটা? বা আমরা বলবো যে আমরা কিছুটা তো জেনেছি, আপনি কিভাবে দেখেছেন আপনার অনুসন্ধানে? বন্ধুদের মধ্যে জীবনানন্দ দাশের সেরকম বন্ধু ছিল না। মানে উনি কিছুটা নিজেকে গুটিয়ে রাখতেন এবং পালিয়ে পালিয়ে বেড়াতেন। কয়েকজনের নাম আমরা পাই, যেমন অজিত কুমার সেনগুপ্তের কথা পাই, সঞ্জয় ভট্টাচার্যের কথা পরবর্তীকালে আসবে, তাছাড়া প্রেমেন্দ্র মিত্রের কথা আছে। খুব বেশি নেই, খুব বেশি নাম পাই না আমরা, কিন্তু একটি নাম ঘুরে ফিরে আসে ডায়েরিতে। প্রায় একটা পর্বে প্রায় প্রতি পৃষ্ঠায় সেই মানুষটির কথা উনি লিখে রাখেন, নানা রকম তার সম্পর্কে তার মতামত, মানে নানান মন্তব্য সে। এবং জীবনানন্দ দাশের ডায়েরি, একটা কথা এখানে বলা দরকার যে জীবনানন্দ দাশের ডায়েরি কিন্তু খুব মানে টানা কোনো লেখা নয়, মানে কোনো গল্প বলা নয়, বা কোনো খুব সাংকেতিকভাবে, মানে সাংকেতিক ইয়েতে, মানে কিছু একটা এন্ট্রি করলেন উনি, হয়তো 6টা শব্দ দিয়ে একটা এন্ট্রি করলেন, তারপরেই কিন্তু একদম অন্য বিষয়ে চলে গেলেন আর কি। তার থেকে হয়তো 180 ডিগ্রি বা 360 ডিগ্রি ঘুরে একটা এমন একটা বিষয়ে চলে গেলেন, একটা অকল্পনীয় আর কি। মানে কেউ যদি ডায়েরি পড়ে যদি কোনো গল্প খোঁজার চেষ্টা করে, সেটা খুব অসুবিধার ব্যাপার আর কি। তো সেখানে বুদ্ধদেব বসুর নাম বারবার করে আসছে। কিভাবে আসছে? বুদ্ধদেব বসু একজন সফল মানুষ, এভাবেই উনি দেখছেন। দেখুন, জীবনানন্দ দাশের দেখাটা কিন্তু একটা কথা পরিষ্কার করে এখানে বলে নিতে চাই। যখন আমরা শোভনার ইন্টারভিউ নিয়ে যখন আমরা নামছি নিচে, তখন শোভনার ছেলে, বেশ বয়স তখন অনেকটাই বয়স তার, তো সে আমাদেরকে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে আমরা কেন এসেছি, কী নিয়ে কথা বলছি। উনি এক কথা বলেছিলেন যে, দেখুন, মিলু মামা ডায়েরিতে যা লিখছেন সেটা কিন্তু মিলু মামা লিখছেন, মানে মিলু মামার বক্তব্য। আমি সাদাকে যদি আমি কালো দেখে ডায়েরিতে যদি লিখে রাখি, তার অর্থ এটা না যে সেটা রংটা পাল্টে যাচ্ছে, মানে আমার কথাতে তার রং পাল্টে যাচ্ছে। সত্যিটা তো সত্যিই ছিল, কিন্তু আমি ডায়েরিতে লিখছি, মানে আমি দেখছি এইভাবে। মানে শোভনাকে দেখছেন জীবনানন্দ দাশ কী চোখে, সেটা জীবনানন্দ দাশের কথা, সেটা তো শোভনার কাউন্টার। শোভনা তো সেটা এগ্রি করছেন না, বা শোভনা কিছু লিখছেন না কিছু। বা মাল্যবনে আমরা যেই জীবনানন্দ দাশকে পাই, সেখানে উৎপলা যে কখনোই কিন্তু মানে লাবণ্য নয়, কিন্তু কেননা সেই উৎপলা কিন্তু জীবনানন্দ দাশ নিজেই, সেই উৎপলার দায় কিন্তু কখনোই কিন্তু লাবণ্য নেবেন না। বুদ্ধদেব বসুর সম্পর্কে যেটা উনি লিখছেন, সেটা কিন্তু একান্তই জীবনানন্দ দাশের দৃষ্টিভঙ্গিতে দেখা। জীবনানন্দ দাশের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব, তার যে নানা রকম যে লেখার যে তার যে প্রক্রিয়া, সেই তারই একটা অংশ। এবং উনি সমস্ত চরিত্রকেই উনি কিন্তু তার লেখার বিষয় করেন, নিজেকেও নিজে বিষয় হিসেবে উনি নির্বাচন করেছেন। মানে লেখার মধ্যে উনি বারবার করে নিজে উপস্থিত থেকেছেন। উনি সেই হিসেবে উনি বুদ্ধদেব বসুকে মানে ব্যবহার করেছেন তার লেখার মধ্যে, সেটা উনি ডায়েরিতেও লিখে রেখেছেন। তো সেখানে একটা খুব অম্লমধুর একটা, মানে ওই সুধা মিশে একটা ব্যাপার ছিল, মানে সুধা বিষ একসঙ্গে একটা ব্যাপার ছিল। একদিকে প্রবল একটা আকর্ষণ, সেটা আমরা টের পাই ডায়েরি পড়লে, এবং একদিকে বিদ্বেষ একটা ছিল। কী ধরনের বিদ্বেষ না, সেই সময় সেই বয়সে বুদ্ধদেব বসু, আমরা জানি যে জীবনানন্দ দাশ থেকে ছোটো ছিলেন, তো সেই বয়সে উনি যথেষ্ট নাম ডাক তার হয়েছে, বেশ কিছু উপন্যাস বেরিয়েছে, কবিতার বই বেরিয়েছে, নাটক মঞ্চস্থ হচ্ছে বা নাটক নিয়ে লিখছেন, এবং বিভিন্ন মহলে
উনি যাতায়াত করছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ওনার সম্পর্কে মন্তব্য করছেন বা চিঠি লিখছেন ইত্যাদি ব্যাপার, এগুলো সব ঘটছে। কিন্তু জীবন দাসের ক্ষেত্রে উনি যদি সফলতা চাইতেন উনি রবীন্দ্রনাথের কাছে যেতে পারতেন, কেননা ওনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার যে ছিল সেখান থেকে উনি সহজেই যেতে পারতেন। উনি রমানন্দের কাছে ওর মা থেকে পড়াশোনা করেছেন ইত্যাদি ব্যাপার নানা রকম ছিল, মানে ফলে উনি যেতে পারতেন, সেই সুযোগটা উনি নেননি। উনি একাই থাকতে পছন্দ করতেন, কিন্তু একটা ভেতরে একটা অসম্ভব রকম একটা দ্বন্দ্ব কাজ করতো, একটা যে সব করে ফেলছে, আমি কিছুই করতে পারছি না, এবং এটা নিয়ে একটা সফলতা নিষ্ফলতা নামে একটা উপন্যাস লিখে ফেললেন। সেই উপন্যাসটা পড়লে আমরা দেখতে পাবো যে বুদ্ধদেব বসুকে কীভাবে মানে হেনস্থা করা হচ্ছে, এবং এটা নিয়ে পরবর্তীকালে কেতকীশ্বরীর ডাইশন আপনারা জানেন, একটা দীর্ঘ উপন্যাস একটা লিখেছেন, একটা তার জন্য আনন্দ পুরস্কারও পেয়েছিলেন উনি। বুদ্ধদেব বসুকে আক্রমণ করা হলো কেন আর কি, এটার বিরুদ্ধে তিসিডোর বলে একটা উপন্যাস লিখেছিলেন। এটা একটা দিক। আমি বলবো যে জীবনানন্দ দাশ তৈরি হয়েছেন কিছু কিছু মানুষের জন্য, তার মধ্যে বুদ্ধদেব বসু একজন। এটা আমি দুই অর্থেই বলছি, একটা হচ্ছে যে মানে নেতিবাচকের দিক থেকে, একটা ইতিবাচকের দিক থেকে। মানে জীবনানন্দ দাশের যা কিছু কবিতা প্রকাশিত হয়েছে জীবৎকালে তার বেশিরভাগটাই কিন্তু কবিতা পত্রিকাতে, এবং একসঙ্গে 7-8টা কবিতাও ছাপা হয়েছে একটা সংখ্যাতে। এবং রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতা বাদ দিয়েছিল, যখন মানে বাদ দিয়েছিল বলতে মানে বেশ লাইন কেটে ছাপিয়েছিল, তখন প্রতিবাদ করেছিলেন বুদ্ধদেব বসু। এবং আমরা জানি যে ধূসর পাণ্ডুলিপি প্রকাশ করার জন্য প্রকাশকের ঘরে ঘরে বুদ্ধদেব বসু ঘুরেছেন আর কি। বুদ্ধদেব বসু লিখছেন যে মানে সারাদিন ক্লান্ত হয়ে ফিরে এসে বলতো যে না আজকেও কিছু হলো না, মানে এমন চেষ্টা করেছেন, এইভাবে চেষ্টা করেছেন আর কি। এবং প্রথম দিকে বুদ্ধদেব বসু মানে প্রশংসা করে অসংখ্য প্রবন্ধ লিখেছেন। পরবর্তীকালে গিয়ে তার সঙ্গে একটা বিরোধ হয় বা তার চিন্তাভাবনার সঙ্গে একটু অমিল হয়, তখন উনি অন্য কথা বলেছিলেন। বলতে চাইছি যে বুদ্ধদেব বসু না থাকলে আমরা জীবনানন্দকে পেতাম না, এটা খুবই সত্যি কথা। এবং পরবর্তীকালে সঞ্জয় ভট্টাচার্য, এই দুজন মানুষ জীবনানন্দ দাশের একদম মূল জায়গা। আমার কাছে মনে হয়েছে যে এই দুজনের উপরেই ওনার যাবতীয় লেখালেখির। জীবনানন্দ মারা যাওয়ার পরেও আরও 2 দশক বেঁচে ছিলেন বুদ্ধদেব বসু। হ্যাঁ, এবার পিছনে ফিরে তাকিয়ে বুদ্ধদেব বসু সেই সময়টাকে কি অন্যভাবে দেখেছেন পরে? কবিতা পত্রিকার একটা সংখ্যা বেরিয়েছিল মারা যাওয়ার পরে জীবনানন্দ দাশকে নিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু তেমন আমরা কিছু পাইনি, মানে কোনো লেখা বা সেইভাবে কিছু আমরা কিন্তু পরবর্তীকালে সেইভাবে পাইনি। এই যে জীবনানন্দ দাশ নিয়মিতভাবে যেতেন ওই দক্ষিণ কলকাতার বাড়িতে, হ্যাঁ, বুদ্ধদেব বসু বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ, এবং অনেক সময় উনি হতাশ হয়ে ফিরে আসতেন আর কি, বা অনেক সময় একটু ভালো লাগতো। এই সব কথা ডায়েরিতে আমরা পাই এবং উপন্যাসের মধ্যে আমরা পাই আমরা আর কি, যে মানে বসেই আছেন বুদ্ধদেব বসু, আসছেন না, উনি বসে বসে বই উল্টাচ্ছেন, এরকম জায়গাও আছে। আবার কিছু জায়গায় আছে যে নানা রকমভাবে উনি নিজের মধ্যেই দ্বন্দ্ব, আসলে এগুলো নিজেরই দ্বন্দ্ব, ভেতরের দ্বন্দ্বগুলিকে উনি প্রকাশ করছেন সেইভাবে যে আজকে ঠিকমতো কথা বললো না, আজকে ঠিকমতো করে আড্ডা দিল না, এগুলো উনি মনে কষ্ট পাচ্ছেন উনি আর কি। কিন্তু একই সঙ্গে প্রতিভা বসু, বুদ্ধদেব বসুর স্ত্রীর সঙ্গে তার কথা চলতো নানা রকম, হ্যাঁ, সেটাও আমরা জীবনের জলছবিতে পাই। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এবং উনি বুদ্ধদেব বসুর কাছে গিয়ে হাজির হতেন, গিয়ে মধ্যে গিয়ে হুট করে, তখন বুদ্ধদেব বসু ছিলেন না কলকাতাতে, উনি বাইরে ছিলেন, বিদেশে ছিলেন, তো গিয়ে প্রশ্ন করতেন যে এরকম আপনার বই বিক্রি হয়? তো বলে যে কীভাবে লেখে, কী করে। আমরা জানি যে তখন কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু অনেকগুলো উপন্যাস লিখে ফেলেছেন অলরেডি, কারুবাসার মতো উপন্যাস, বা আরও অনেক উপন্যাস লিখেছেন উনি, মাল্যবান লেখা হয়ে গেছে 48-এ। তখন উনি গিয়ে প্রশ্ন করছেন যে কীভাবে লিখলে পপুলার। প্রেমেন্দ্র মিত্রকে বলছেন যে কীভাবে মানে আমি ইয়ের জন্য গান লিখবো, সিনেমার জন্য গান লিখবো। যখন প্রেমেন্দ্র মিত্রকে চেপে ধরতো যে কী হলো, গান লেখা হলো, তখন উনি পালিয়ে যেতেন আর কি। আমার মনে হচ্ছে যে এটা খুব পরিকল্পিতভাবে উনি একটা প্রজেক্ট করছেন, যে খ্রিস্টীয় 2টো পথ আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে গ্রহণ এবং একটা হচ্ছে বর্জনের পথে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো। জীবনানন্দ দাশ ধরেই নিয়েছিলেন যে আমি ওই বর্জনের পথে যাব, আমি মানে নিষ্ফলতার পথে যাব আমি। এই প্রসঙ্গে আমাদের একটা জিনিস মনে পড়ে, এবং তার সম্পর্কে যেহেতু এখন নানা জনে কাজ করছেন, নানাভাবে করছেন, তার চিঠির সংকলন আমরা পাই, এবং সেখান থেকেও জানতে পারি যখন বেশ হতাশ, এমনকি নিজের আয় কিছুই হচ্ছে না, সেই সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতেও চাকরি করতে চেয়েছিলেন। হ্যাঁ, একদম তাই, একদম ঠিক বলেছেন। এটা আমি দেখেছি, অল ইন্ডিয়া রেডিও তো আছেই, এছাড়াও উনি বিভিন্ন জায়গায় উনি, কিন্তু কেউ যদি মনে করুন যে ব্যাংকে নিয়ে গেছেন সঞ্জয় ভট্টাচার্য, তখন ছিল কুমিল্লা ব্যাংক যেটা আর কি, সেটা পরবর্তীকালে ইউনিয়ন ব্যাংক হয়েছে, সেই ইউনিয়ন ব্যাংকে ওনাকে নিয়ে গেছে, এবং ওনার যে ডিরেক্টর ছিলেন তার খুব বিশেষ পরিচিত আর কি সঞ্জয় ভট্টাচার্য। জীবনানন্দ দাশকে নিয়ে গিয়ে উনি বলছেন যে যেটা আপনার পছন্দ চেয়ার আর কি, ম্যানেজার থেকে আরম্ভ করে যে কোনো পোস্ট ঘুরে দেখুন, একটু ঘুরে দেখে বলুন যে কোন চেয়ারটা আপনার পছন্দ, সেখানে আপনি বসে পড়ুন, মানে আপনি চাকরি। হ্যাঁ, এটা বলেছিলেন, এটা আছে। তখন জীবনানন্দ দাশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে বলছে যে না, আমি করবো না চাকরি, মানে এই ধরনের ব্যাপার ছিল। মানে জীবনানন্দ দাশের মধ্যে খুব একটা দ্বন্দ্ব কাজ করতে, মানে যেমন মনে করেন যে একটা খুব মানে মজার ঘটনা, উত্তম কুমার বসুরা সিনেমা দেখতে গেছেন,
শিয়ালদা অঞ্চলের কোনো একটা হলে, সেখানে দেখছেন যে জীবনানন্দ দাশ পাইচারি করছেন। তো কী বলছে যে কী ব্যাপার জীবনানন্দ বাবু, আপনি কি সিনেমা দেখবেন? বলছে ভাবছি সিনেমা দেখবো কিনা, এরকম বলছেন, এবার পাইচারি করছেন। তারপরে ওনারা তো সিনেমা হলে চলে গেলেন, গিয়ে টিয়ে যখন ওই ব্রেকে ওনারা বাড়ি এসে দেখছেন জীবনানন্দ দাশ পাইচারি করছেন। বলছে কী হলো, আপনি সিনেমা দেখছেন না? ভাবছি সিনেমা দেখবো কিনা। মানে এই মানুষটা এরকমই ছিল আর কি। মানে এই যে বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বললাম এবং প্রচণ্ড একটা আকর্ষণ ছিল, সেটা আমরা টের পাই। আবার একটা প্রচণ্ড একরকমের মানে তার একটা হিংসে বলি বা যাই বলেন কেন, মানে তার একটা অসম্ভব রকম তার এক ক্ষোভের জায়গা ছিল। এবং একটা কথা এক জায়গায় লিখছেন যে প্রেমেন এত মানে লিখবে কখন, ও তো সবসময় মানে এর পিছন ঘুরে বেড়ায় আর কি, সভা সমিতি করে বেড়ায়। বা কারোর সঙ্গে দেখা করতে গেছেন, দেখছে যে ভেতরে মানে বেশ জমিয়ে আড্ডা হচ্ছে, উনি ওখান থেকে আর ঢুকেননি, মানে বাইরে বেরিয়ে সত্য বসুর বাড়িতে, তো উনি ওখান থেকে বেরিয়ে চলে এসছেন আর কি। তো মানুষ এরকমই ছিলেন। এবং মনে করুন যে বুদ্ধদেব বসু আসছেন এক ফুটপাত দিয়ে, উনি ওই ফুটপাতেই আসছেন, যে উনি ওই ফুটপাত পাল্টে অন্য ফুটপাতে চলে গেলেন এবং মাথা নিচু করে গটগট করে হেঁটে। অথচ এই বুদ্ধদেব বসুর কাছে কতটা ঋণী আপনি ভাবুন। আপনি শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অতিথি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌতম মিত্র, কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে, কাজ নিয়ে যিনি নিরন্তর গবেষণা করে চলেছেন, নিরলস কাজ করে চলেছেন। তিনি শোনাচ্ছেন তার কাজের কথা। আমরা শুনতে শুনতে অনেক কাহিনীতে ঢুকে যাচ্ছি, গল্পে ঢুকে যাচ্ছি। অবশ্যই বাস্তব সবগুলোই, কোনোটাই কল্পিত নয়। কিন্তু একই সঙ্গে আমাদের জানতে ইচ্ছে করে, এই যে ডায়েরির কথা বারবার ফিরে ফিরে আসছে, এই যে ডায়েরি, এই ডায়েরি সংগ্রহের পিছনে কাহিনীটা কীরকম, মানে কেমন ডায়েরি আপনারা পেলেন কিভাবে, একটু যদি বলেন। জীবনানন্দ দাশ প্রত্যেকটা ডায়েরির মধ্যে নম্বর দিয়ে ভেবে সাজিয়ে রেখেছিলেন। এবং দেখুন একটা কথা ভাবুন, আপনি 1946-এ যখন দেশভাগের আগে চলে এলেন কলকাতায়, উনি অনেক কিছু ফেলে আসতে হয়েছিল, বাড়ি তো ফেলে এসেছেন। এই ডায়েরি বলি বা কবিতার পাণ্ডুলিপি বলি বা গল্প উপন্যাসের পাণ্ডুলিপি বলি, তার সংখ্যা তো নিছক কম না। 19টা উপন্যাস, 127টা গল্প, 4000 পৃষ্ঠার ডায়েরি বা প্রবন্ধ, যাবতীয় কিছু উনি কিন্তু বুকে আগলে একটা ট্রাঙ্কের মধ্যে নিয়ে এসেছিলেন আর কি। ডায়েরি বলছেন না উনি লিখছেন লিটারেরি নোটস। এই নামটা উনি পেয়েছিলেন হার্ডির কাছে। টমাস হার্ডি লিটারেরি নোটস নামে বেশ কিছু এই ধরনের লেখা লিখেছিলেন। কিন্তু টমাস হার্ডির সঙ্গে জীবনানন্দ দাশের অনেক তফাৎও ছিল। জীবনানন্দ দাশ মূলত যে ডায়েরির যে জায়গাটা, সেটা কাফকা ডায়েরির সঙ্গেও মেলে না, বোদলেয়ারের জার্নালের সঙ্গেও মেলে না, বা কামুর যে নোটবুক তার সঙ্গেও মেলে না, বা আমাদের বাংলাতে যারা লিখেছেন, মানে করেন যে মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ যে ডায়েরি লিখেছেন তার সঙ্গেও মেলে না। জীবনানন্দ দাশের ডায়েরি হচ্ছে খুব সাংকেতিক। এই যে একটা ড্যাশ দিয়ে লিখছেন যে মানে বাবা বলল যাও কলকাতায় গিয়ে কিছু করো, এই লাইনটাই লিখছেন একটা জায়গায়। পরবর্তীকালে আমরা দেখছি যে একটা উপন্যাস শুরুই হচ্ছে এইভাবে, যে বাবা বললো যাও কলকাতায় যাও কিছু করো, একদম ওই লাইনটাই, ডায়েরির লাইনটাকেই উনি ওখান থেকে উপন্যাসের মধ্যে ব্যবহার করছেন। তারপরের লাইনটাই হয়তো এটা অন্য একটা লাইন, একটা মানে একদম তার থেকে মানে সম্পূর্ণ একটা ভিন্ন একটা এন্ট্রি একটা আর কি। ড্যাশ দিয়ে দিয়ে এক একটা করে এন্ট্রি উনি লিখতেন। কিন্তু এগুলো যদি এমনিতে যদি ছাপানো হয়, তাহলে কিন্তু কেউ ভাবে যে মানে কিছু XYZ এরকম নামের কিছু সমষ্টি, কিছু যেটা বলে কোড। হ্যাঁ কোড, ডিকোড করা এক একটা শব্দ। মনে করুন যে ডি কে, এখন ডি তো অনেক কিছুই হতে পারে। মানে আসলে ডি হচ্ছে মানে ডগা বলে একজন কাকা ছিলেন ওদের, সেই ডগা কাকাকে উনি সংক্ষেপে বলছেন ডি। হ্যাঁ, অনেক সময় বলছেন ডগাও বলছেন অনেক সময়। তো এই যে ডি, এরকম প্রত্যেকটা শব্দের এক একটা করে তার একটা জার্নি আছে। বা মনে করেন যে কারোর নাম, ডাক নাম, সেগুলো তো এই সময় এতদিন পরে সেগুলো জানা সম্ভব নয় আমাদের পক্ষে, সেগুলোকে খুঁজে বের করা। যেমন মনে করেন অপর্ণা সেনের যে মা সুপ্রিয়া দেবী, তার নাম ছিল দুধন, সেই নামটা আমরা খুঁজে বের করি পরবর্তীকালে। তো তার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, মানে যখন খুবই ছোট, মানে বাচ্চা মেয়ে, রসিকতা করতো জীবনানন্দ দাশ তার সঙ্গে। আপনাদের আলোচনায় বা আপনাদের কাজে এই ডায়েরির সঙ্গে কবিতা বলি বা কবিতার থেকে বেশি গদ্য বলি, তার করসপন্ডেন্সটা খুব বেশি দেখা যাচ্ছে। মানে ডায়েরি থেকে কিছু কিছু জিনিস সরাসরি উঠে আসছে, একদম সরাসরি উঠে আসছে, একদম। মাল্যবানে এরকম কতটা? মাল্যবানের ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, মাল্যবানে কিন্তু সেইভাবে নেই অনুষঙ্গ। কেননা যে ডায়েরির কথা আমি বলছি, সেই ডায়েরিটা উনি কিন্তু মূলত লিখেছেন 1929 থেকে ওই 34, 35, 36 অব্দি লিখেছেন। তারপরে 4 বছরের ডায়েরি পাই না, ওর মেয়ে হারিয়ে ফেলেছিল কিছু কাগজ, কিছু খাতা, মঞ্জুশ্রী, যার কথা বলছিলাম একটু আগে। 48-এর পরে যে ডায়েরিগুলো, সেগুলো কিন্তু একদমই মানে খুব কেজো আর কি। ধোবার দোকানে কটা কাপড় দিয়েছেন, বা সংসার খরচের জন্য লাবণ্যকে কত টাকা দিয়েছেন, বা ওনার পকেট মানি কত, এই সমস্ত হিসাবপত্র বিভিন্ন রকম জায়গায় অ্যাপ্লিকেশন করছেন, তার একটা কপি এনে রেখে দিতেন। বা কিছু চিঠিপত্র, ছোট লেখা কিছু, কবিতা কিছু, এরকমভাবে। এখানে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আমাদের সবারই মনে পড়বে বোধহয়। প্রশান্ত কুমার পালের রবিজীবনী যখন পড়া শুরু করলাম, তখন দেখলাম যে রবীন্দ্রনাথের জীবনীকারের কথা তিনি কিছু কিছু জায়গায় মানে সেখানে আপত্তি জানাচ্ছেন এবং নিজের বক্তব্যের সমর্থনে কথা তুলে আনছেন কোথা থেকে, ঠাকুর বাড়ির ক্যাশ বই থেকে, জমা খরচের হিসেব থেকে, সেখান থেকে তুলে আনছেন। তো জীবনানন্দের ক্ষেত্রে
তার ডায়েরি কি এইরকম ভূমিকা পালন করেছে? দেখুন, আমি একটা কথা বলছি, আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা একটা যমুনা দাসের জন্ম 1999, আপনারা জানেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে, যে যমুনা দাস বাংলা ভাষার সঙ্গে বেড়ে হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1914-তে খুব সম্ভবত 14 বা 16-তে বোধহয় বাংলা ভাষার স্বীকৃতি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যমুনা দাসও কিন্তু তার লেখাও ধূসর পাণ্ডুলিপি আমরা পড়ছি, আমরা সেইভাবে তৈরি হচ্ছে। সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি এক কথায় আমাকে যদি বলেন, যে প্রশ্ন করেন যে কেন যমুনা দাস চর্চা করছেন বা কারণটা কি, আমি একটা কথা উত্তর দেবো যে আমি কিন্তু আসলে সময়টাকে আমি জানতে চাইছি, সেই জন্যই আমি যমুনা দাস চর্চা করছি। মাল্যবান দাশগুপ্ত বলে একটা উপন্যাস লিখেছি, সেখানে আমি যমুনা দাসের ডায়েরি ব্যবহার করেছি। সেখানে ডায়েরিগুলো ধরে ধরে আমি কাজটা করেছি। আমি সেখানে আমি তন্ন তন্ন করে দেখেছি যে 1931-এ কিন্তু অনেক ঘটনাবহুল, কিন্তু মানে কলকাতাতে অনেকগুলো ঘটনা ঘটে যায়। যেমন বিনয় বাদল দীনেশের কথা আছে, সুভাষচন্দ্র বসুর সভা নিষিদ্ধ করা হচ্ছে, অনেক বইকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সময়টাতে 1931। আমি একদম ডেট বাই ডেট আমি ধরে ধরে ডায়েরি মিলিয়ে দেখেছি, কোনো কিছুর কোনো উল্লেখ নেই সেই ডায়েরির মধ্যে। কিন্তু এটা আমাকে অবাক করেছে আর কি। কারণটা কি, মানে একটা মানুষ এতটা সচেতন, এতটা সমাজ সচেতন মানুষ, তার কোনো চিহ্ন নেই কেন? পরে আমার মনে হয়েছে যে যমুনা দাস এমন একজন মানুষ। দেখুন, যদি এই সময়ের মধ্যে আপনি যদি শেষ হয়ে যান, যদি এই আজকে যে ঘটছে ফেসবুক, আমরা জানি, আমরা ফেসবুকের কথা আমরা জানি, যে আপনি যদি ফেসবুক যদি শুধু ফলো করে যান যদি, তাহলে দেখবেন আপনি যে প্রত্যেক দিন নতুন নতুন একটা ইস্যু হচ্ছে, প্রত্যেক দিন একটা একটা করে ঘটনা ঘটছে, এবং আপনি যদি তার পেছনে আপনি যদি মানে মনোনিবেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনার নিজের ভাবনা আপনি ভাবতে পারবেন না। যমুনা দাস, বিভূতিভূষণ এরা এমন মানুষ ছিলেন যারা বড় সময়ের কথা ভেবেছেন। এবং আরেকটা ভয় ছিল, ডায়েরি থেকেই পাই আমরা, যে যমুনা দাস ভাবতেন যে ওনার পিছনে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। সেই সময় কলকাতায় এটা হতো 1932-33, এই সময়টায় অনেক ফেউ, যাকে আমরা বলি, পুলিশের লোক, কিছু গোয়েন্দা, কিছু তারা ঘুরে বেড়াতো এবং সন্দেহজনক কিছু দেখলে তারা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এই সমস্ত সেরকম কোনো যোগ কখনো ছিল জীবনানন্দের? না, জীবনানন্দ ছিল না। জীবনানন্দ ভাবতেন, বললাম না, একতরফা। জীবনানন্দ ভাবনাটা তো একতরফা ভাবনা। উনি ভাবতেন যে উনাকে কেউ ফলো করছে, এবং উনি ভাবতেন যে যদি আমি এগুলো লিখে রাখি, এই সমস্ত মানে সশস্ত্র বিপ্লবী যারা, তাদের কথা যদি লিখে রাখি এবং সেই ডায়েরিগুলো যদি কারো হাতে যায়, তাহলে ওনার লেখালেখিটা বন্ধ যাবে, ওনার সেই লেখার স্বার্থে। তা বলে কি এই সময়ের কথা নেই? অবশ্যই আছে। আমি একদম প্রত্যেকটা কবিতা ধরে ধরে আমি দেখাতে পারি যে কীভাবে তার সমসাময়িক, তার ঘটনা বলি, তার মানে রাজনীতি বলি, অর্থনীতি বলি, তার সমস্ত কিছু। এবং রূপসী বাংলার কথা সবাই বলে যে প্রকৃতির কবিতা। আমি বলবো যে রূপসী বাংলার মধ্যে খরা, দুর্ভিক্ষ এমনভাবে এসছে, সেটা মানে ভাবা যায় না। মানে জাস্ট উনি নাম রেখেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, সেটাকে পরবর্তীকালে ডিকে ওটার নাম পাল্টে দিয়েছেন, রূপসী বাংলা করেছেন উনি। প্রত্যেকটা কবিতার মধ্যে এই অনুষঙ্গগুলো আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব অসম্ভব রকমভাবে আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব তার কবিতার মধ্যে অসম্ভবভাবে আছে। কিন্তু উনি সরাসরি প্রত্যেক দিনকার ঘটনা উনি এইভাবে তুলে আনেননি তার কবিতার মধ্যে, তার লেখার মধ্যে এবং ডায়েরির মধ্যে। সেটাকেই বড় সময় বলছেন? হ্যাঁ, সেটা উনি বড় সময় জন্য অপেক্ষা করছেন, যে উনি যদি শেষই হয়ে যান। এবং বলছেন যে নজরুলের কবিতা আমার ভালো লাগে না, মানে নজরুল বড্ড বেশি ছোট সময়, বা এই উনি কোনো বড় সময়ের নিয়ে কথা ভাবেন না, এই কথাটা উনি বলছেন, লিখছেন উনি, এবং প্রবন্ধ লিখছেন নজরুলের বিরুদ্ধে, মানে এরকম লাইন লিখে, তার জন্য ওনার চাকরি চলে যায়। এই যে ব্যাপারগুলো ঘটে, তা আমার মনে হয় যে এটা খুব সচেতনভাবেই উনি করেছেন আর কি। কিন্তু সময়টাকে টের পাওয়া যায়, এটাই আমার উদ্দেশ্য, যে সময়টাকে খুঁজে বের করা, এই যেটা হারিয়ে যাওয়ার সময়। এবং খুব গুরুত্ব বাংলার জীবনে যে বাংলা ভাষা তৈরি হচ্ছে সেই সময়টা কিন্তু যমুনা দাসের লেখার মধ্যে পাওয়া যায়। আমরা এই আলোচনার শেষের দিকে একটু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশের কথা আনি। রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা ততটা ভালোবাসা নয়, সে বুদ্ধদেব বসু শিবিরের ছিল। তরুণ বয়সে তারা সেটা নিয়ে খুব জোর গলায় বলতেন। পরবর্তীকালে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। রবি ঠাকুর মারা যাওয়ার পর বিদেশে তার সম্পর্কে বলার জন্য প্রধান বক্তা হয়ে উঠলেন বুদ্ধদেব বসু, এগুলো আমরা জানি। তো সেই শিবিরেরই তো মানুষ জীবনানন্দ দাশ। শিবির শব্দটা কোট আনকোট রাখাই ভালো, ওই অর্থে আমরা বলছি না। যাই হোক, মানে একটা গোষ্ঠী, একটা সময়ের মানুষজন তারা। জীবনানন্দ দাশ যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন, রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে আলোচনা করেছেন, কিছু কিছু আমরা জানি। আপনি আপনার কাজের মধ্যে দিয়ে কীভাবে জেনেছেন, দেখেছেন? আধুনিক কবি যারা ছিলেন সেই সময়, সঞ্জয় ভট্টাচার্য, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, এরা যারা ছিলেন আর কি, একমাত্র জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ দুটি মাত্র চিঠি লিখেছিলেন, এবং সেটা প্রায় 2-3 লাইনের চিঠি। তোমার দেখিবার শক্তি আছে, এইসব লাইন লিখেছিলেন। এবং তার ইয়েতে জীবনানন্দ দাশ দীর্ঘ চিঠি লিখেছিলেন, তার কোনো উত্তর পায়নি। অথচ বুদ্ধদেব বসু বলি, অমিয় চক্রবর্তীকে তো অসংখ্য চিঠি লিখেছেন। আমরা জানি যে অমিয় চক্রবর্তীকে সঙ্গে নিয়ে উনি ঘুরেছেন। সুধীন দত্তের বই উনি এডিট করেছেন, এবং বুদ্ধদেব বসুকে নিয়ে প্রবন্ধ লিখেছেন, বা নানা জায়গায় বলেছেন, বা নানারকমভাবে যোগাযোগ হয়েছে পরবর্তীকালে। যেটা আপনি বললেন যে পরবর্তীকালে বুদ্ধদেব বসু শান্তিনিকেতনে গিয়েছিলেন। জীবনানন্দ দাশকে শান্তিনিকেতনে যেতে পারতেন না? নিশ্চয়ই যেতে পারতেন। অনেকবার বলেও ছিলেন সুরজিৎ দাশগুপ্ত যাওয়ার জন্য, কিন্তু যাননি উনি।
ওনার ধাতই ছিল না, সেই ধাতের উনি মানুষ ছিলেন না। এই জায়গাটা থেকে যে আমি বলি যে দুজন জীবনানন্দ দাশকে আমরা পাই। একজন জীবনানন্দ দাশ হচ্ছেন যে যিনি রবীন্দ্রনাথকে নিয়ে 8টা বা 9টা কবিতা লিখেছেন, 3টে প্রবন্ধ লিখেছেন এবং স্তুতি এবং প্রবন্ধের মধ্যেও প্রশংসাই করেছেন উনি। কিন্তু আরেকজন জীবনানন্দ দাশকে আমরা পাই যে মনে মনে এই যে রবীন্দ্রনাথের খ্যাতি এবং রবীন্দ্রনাথের যেটা আমি বলেছিলাম যে নিয়ে সফলতা আর কি, সেটাকে উনি ভাবতেন যে সফলতা হচ্ছে একজন লেখকের ধ্বংস হয়ে যাওয়ার কারণ। এবং রবীন্দ্রনাথ এটা নিজেও টের পেয়েছিলেন যে আমি অনেক বেশি লিখছি আর কি, আমার লেখা এত উচিত হচ্ছে না, এটা উনি বলেছিলেন একটা জায়গায়। তো সেটা একটা জায়গা আছে এবং লিখছেন যে মানে গোল্ডেন বুক বেরোবে, ওনাকে মানে মহিলারা ওনাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে, এই সমস্ত কথা সফলতার মধ্যে আছে। অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, অসংখ্যবার ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, অসংখ্য জায়গায় করেছেন আর কি। এটা একটা দিক আর কি। সেখানেও সে একই রকম বুদ্ধদেব বসুর মতোই বলছি যে মানে একদিকে প্রচণ্ড আকর্ষণ আর একদিকে রবীন্দ্রনাথ মনে তো তখন একটা ঘটনা মানে একটা সেটাকে উনি প্রতিবন্ধকতা বলে উনি ভাবতেন। এটা আমার মনে হয়েছে যে সেই জন্য উনি রবীন্দ্রনাথকে ঠিক অনেক জায়গায় উনি নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না বা লিখতে পারছেন না। এবং ইয়ের মধ্যে ডায়েরির মধ্যে সেটা আমরা পাই, অনেক জায়গাতে পাই যে রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন আর কি, অনেক লেখা পছন্দ হচ্ছে না, সেই কথা লিখছেন উনি আর কি। একটা জিনিস জানা বাকি রয়ে গেল, যখন আপনি এই কাজ করছেন তখন সেই কাজগুলো বাংলায় যেমন প্রকাশিত হচ্ছে, সম্ভবত বাংলা জানা বিদেশিরা বা হয়তো অনুবাদও হচ্ছে সেটা আমরা জানি না, তারা কি চোখে দেখছেন? আবারও আমরা কখনো ভাবতে চাইছি না যে গোটা সাহিত্যিক মহল ইউরোপ থেকে এসে আপনার কাজ পড়ার চেষ্টা করছে, কখনো সেটা হয় না, কোনো দিনও হয় না। রবি ঠাকুরের ক্ষেত্রেও তা সবসময় হয়নি। জীবনানন্দ দাশের মতো একজন মানুষকে নিয়ে যখন আপনি এই চর্চা করছেন, এই অনুসন্ধানকে একটা রূপ দিচ্ছেন, লিখিত রূপ দিচ্ছেন, তখন কেমন প্রতিক্রিয়া দেখছেন বিদেশ থেকে? বিদেশ থেকে সরাসরি সেভাবে আমার কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। জাপানের একজন ভদ্রলোক উনি এসেছিলেন অনেকদিন আগে অবশ্য, উনি বিদেশের উপর একটা ডকুমেন্টারি, আমি কিছু কথা বলেছিলাম, এটা উনি ছিলেন না। তখন আমি কলকাতায় ছিলাম না, আমি তখন দিল্লি ছিলাম। তো সেইভাবে আমি জানি না সেই ছবিটা হয়েছে কি না। আমি ওনাকে বেশ কিছু কথা বলেছিলাম, অনেকভাবে নানাভাবে সাহায্য করেছিলাম। এছাড়া একটা কাজ হয়েছে, সেটা আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে আমার মনে ছিল যে মাল্যবানের সঙ্গে ইউলিসিসের অনেক মিল আছে এই জায়গাটা। এটা আমার মনে হয়েছিল, কেননা ইউলিসিসের কথা জীবনদাসের ডায়েরিতে পাই আমরা, এবং একটা জায়গায় উনি মলি ব্লুমের সঙ্গে লাবণ্যকে তুলনা করে একটা নোট লিখছেন ইয়েতে, ডায়েরিতে। এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছিল যে উনি উৎপলার যে চরিত্র গেতে ওটা একই রকম কাছাকাছি, একরকম না হলেও অনেকটা কাছাকাছি। স্বাধীন চেতা তার গণ্ডির বাইরে বেরিয়েছে। আরও অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। ইউলিসিসের প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা বলা যেতে পারে যে তার একটা ভাস্ট তার একটা জায়গা, উড়ান আছে যেটাকে আমরা বলি আর কি। যে জীবনানন্দ দাশের কিন্তু তাই, যেমন জীবনানন্দ দাশের মাল্যবানের মধ্যে একটা জায়গা, আমরা এগুলোকে এড়িয়ে যাই জায়গাগুলোকে। একটা জায়গা আছে যে মাল্যবানের খাওয়া হয়ে গেছে, মাল্যবান বসে আছে এটো থালা, তো সেখানে উনি আঁকিবুকি কাটছেন, সেখানে উনি চেঙ্গিস খান আঁকছেন। চেঙ্গিস খানের কিন্তু একটা বিরাট একটা ইতিহাস আছে, কিন্তু আমরা জানি যে চেঙ্গিস খান এবং তার সঙ্গে হাসিস, বোদলের, এই সমস্ত জড়িত, কিন্তু এগুলো খুব সহজ নয়। এই যে চেঙ্গিস খানের, উনি কেন চেঙ্গিস খান আছেন, উনি তো স্বাভাবিক কি, উনি তো লতা পাতা ফুল পাখি, যেটা আমরা ছোটোবেলা আমরাও করেছি, সেটা মা বকা দিতেন, করিস না অসুখ হবে, তো সেটা জীবনানন্দ দাশ করছেন, চেঙ্গিস খানকে রাখছেন। এই যে সূত্রগুলো, আরও অনেক সূত্র আছে মাল্যবানের মধ্যে, এরকম অজস্র সূত্র আছে, যেটা কিনা আমরা পাঠ করছি একটা লেখা, সেই পাঠের তার বাইরের অনেক পাঠ যেন তার মধ্যে উঠে আসে। ফ্রয়েডের কথা আসছে, বলছেন যেমন স্বপ্নের ফ্রয়েড কি জানেন, ভয়ঙ্কর কথা। বা কিকেগার্ডের কথা বলছেন, যে কিকেগার্ড অস্তিত্ববাদের, আমরা সবাই জানি যে কিকেগার্ড, সবাই বলেন যে ওখান থেকে শুরু হয়েছে, কিন্তু উনি মানছেন না সেটা। হ্যাঁ, যে যিনি যে কারণে প্রতিষ্ঠিত সেই কারণটাকেই তিনি তারপরেও বলছেন যে ফ্রয়েড কি বুঝবেন, ভিয়েনার ওই গরম কফিতে চুমুক দিয়ে উনি মানুষ ইয়ে সম্পর্কে কি বুঝবেন। উনি যদি চড়কের মেলাতে যেতেন তাহলে বুঝতে পারতেন। এই যে উনি কিন্তু সরে আসছেন, কিন্তু ফ্রয়েড থেকে উনি কিন্তু ইংল্যান্ড দিকে চলে যাচ্ছেন। কিন্তু এই যে কালেকটিভ আনকনসিয়াসনেস, হ্যাঁ, আজকে আমাদের শুধু ব্যক্তির যে তার সমস্যা বা ব্যক্তির যে নানা রকম ব্যাপার নিয়ে যে ফ্রয়েড ডিল করেছেন, সেটা শুধু নয়, তার বাইরেও একটা গোষ্ঠীর ব্যাপার থাকে, যেখানে হাজার হাজার মানুষ একটা চড়কের মেলাতে, সেখানে তারা রক্তাক্ত হচ্ছে, নিজেদের রক্তাক্ত করছেন বা একসঙ্গে সেভাবে উৎসব করছেন। তো এই জায়গাটা উনি বলছেন যে ফ্রয়েড তো সত্যিই একটা সীমিত একটা এবং ওদের যে ওদের যে সেলফ, ওয়েস্টার্ন সেলফ, সেই তার সেলফের সঙ্গে কিন্তু আমাদের সেলফ মেলে না, কিন্তু আমাদের সেলফ আলাদা করা যায় না, কিন্তু আমাদের সেলফের সঙ্গে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, সমস্ত বন্ধুবান্ধব সব কিছু জড়িয়ে আছে। ওদের সেলফ একদম ওদের সেলফি, সেখানে শুধু সেলফি আছে। ফলে এই জায়গাটা কিন্তু জীবনানন্দ দাশ বলছিলেন যে সবটা ঠিক, কিন্তু এইভাবে অনেক জায়গা আছে। পরবর্তীকালে দেখলাম জার্মানি থেকে একটি ছেলে,
সে বাঙালি ছেলে, সে ওখানকার ইউনিভার্সিটিতে সে গবেষণা করে। ইউলিসিস এবং মালবা নিয়ে একটা তুলনামূলক একটা প্রবন্ধ, একটা বইও বেরিয়েছে তার, এবং সেখানে সে আমার রেফারেন্স দিয়েছে যে আমার সেটা উনি সৌজন্য করে সেটা বলেছেন। কিন্তু আমি বলছি যে এরকম কাজকর্ম যে হচ্ছে না তা না, অনেক খবর হয়তো আমরা জানি না, সেটাও হতে পারে, অনেক খবর হয়তো আমরা রাখি না, কিন্তু বাইরে থেকে তো ফোন টোন অনেকে আসি, অনেকেই বলে যে সেখানে নানা রকমভাবে চর্চা হচ্ছে বা চিন্তাভাবনা হচ্ছে। তাহলে এই যে আমাদের চর্চা, যেখানে আমরা স্বল্প সময়ের পরিসরে বোঝার চেষ্টা করছিলাম, জীবনানন্দ দাশ না, তার কবিতার অর্থ, তার কবিতার ব্যঞ্জনা বা এখানে বসে তার কবিতার বিশ্লেষণ নয়, একজন ইতিহাসকার কিভাবে কবিকে আবিষ্কার করার চেষ্টা করছেন, কবির জীবনের নানা খুঁটিনাটি তুলে আনার চেষ্টা করছেন, এই যে চর্চাটা আমরা শুরু করেছিলাম তা মোটামুটি একটা পরিণতি এখানে পেল। কিন্তু এটা হতেই পারে যারা শুনছেন তাদের মধ্যে একজন, দুজন বা পাঁচজন হয়তো মনে করতে পারেন না না আপনারা সঠিক দিকে যাননি, এমন অনেকগুলো দিক আছে যেগুলো আপনারা ছুঁতেই পারেননি। হোক, এই রকম একটা চিঠি আমাদের দপ্তরে আসুক, আমরা অপেক্ষায় থাকব। আর আজকে আমাদের সঙ্গে এভাবে কথা বলার জন্য, আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাবো গৌতম মিত্রকে। নমস্কার। নমস্কার। শুনলেন অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে গবেষণারত গৌতম মিত্রের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ড. মানস প্রতিম দাস।